কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের 11 নম্বর অধ্যায় থেকে আলোকপাত করব। আশা করি সমস্ত শিক্ষার্থীরাই এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনীয় অংশগুলো লিখে রাখবে। একই সাথে আমি এটিও বলতে চাচ্ছি, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখলে বেশ উপকৃত হতে পারবে। এছাড়া সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখলে প্রয়োজনীয় তথ্য ওরা পেতে পারবে। আশা করি এখন তোমরা সকলেই মনোযোগ সহকারে 11 নম্বর অধ্যায় অষ্টম শ্রেণীর আলোক অধ্যায়টি মনোযোগ সহকারে দেখবে। প্রথমেই আমরা জানতে চাইব আলো কি। আলো আলো হচ্ছে এক প্রকার শক্তি, যা আমাদের চোখে এসে পতিত হয় এবং রেটিনায় যায় পড়ে, তারপরে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। প্রথম দিকে ধারণা করা হতো, মনে হয় চোখ থেকে আলোক রশ্মি কোনো বস্তুতে যায় পতিত হয়, তারপর আমরা বস্তুকে দেখতে পাই। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের বদৌলতে আমরা বুঝতে পেরেছি যে আলো এক প্রকার শক্তি, যা কোনো বস্তুর উপর এসে পতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পড়ে, তারপরে সেই বস্তুটিকে আমরা দেখতে পাই। অর্থাৎ যা কোনো বস্তু, আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করি সংজ্ঞাটি। ধরো এটা একটা বস্তু, এই বস্তুতে সোর্স অফ লাইট, সূর্যের থেকে আগত আলো রশ্মি আসলো, সূর্য থেকে আসলো বা উৎস থেকে, সূর্য বা টর্চ বা অন্য কোনো মাধ্যমে আলোক রশ্মি, সূর্য থেকে আলোক রশ্মি আসলো, আসার পরে এখানে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে যখন এটা আসবে, তখন আমাদের চোখে আমরা কি করব? দেখতে পাবো। চোখের এখানে এসে পতিত হবে, তারপরে চোখের এই পিছনের অংশটা হচ্ছে রেটিনা। এই আলোক রশ্মিটি আইসা এরকম রেটিনাতে পতিত হবে। এরকম আসার পরে এটা রেটিনাতে যদি পতিত হয়, তাহলে এই বস্তুটি আমরা দেখতে পাবো। অর্থাৎ চোখ থেকে আলোক রশ্মি বের হয়ে কোনো বস্তুকে আমরা দেখি না, অর্থাৎ বস্তু থেকে আলোক রশ্মি চোখে আসে। তাহলে আলো কাকে বলে? আলো হচ্ছে এক প্রকার শক্তি, যা আমাদের চোখের ভিতরে এসে আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। অর্থাৎ আলো এক প্রকার শক্তি। এখন এই আলো কিভাবে সৃষ্টি হয়, এটার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মাঝখান থেকে আমি একটি ব্যাখ্যা শুধুমাত্র দিব। আলো হচ্ছে এক প্রকার শক্তি, সেটি কিভাবে সৃষ্টি হয় সেটি আমরা বলার চেষ্টা করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সম্ভবত পঞ্চম অধ্যায়ে পরমাণু গঠন বা পদার্থের গঠনের চ্যাপ্টারে আমরা দেখেছি ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ইলেকট্রনগুলো কোথায় থাকে? বিভিন্ন কক্ষপথে থাকে বা খুলকে থাকে। এটা নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে। প্রথম কক্ষপথের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, দ্বিতীয় কক্ষপথের নির্দিষ্ট দূরত্ব আছে, অনুরূপভাবে তৃতীয় কক্ষপথেরও একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এখন এখানে ধরো ইলেকট্রন কমিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা। এখন বাহির থেকে যদি সূর্যের আলো বলো, যে কোনো সোর্স থেকে যদি শক্তি আসে, শক্তি আসার পরে এই ইলেকট্রনগুলো কি করবে? শক্তি শোষণ করবে। শোষণ করার পর নিম্ন শক্তি স্তরে থেকে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। প্রবেশ করে এই ইলেকট্রনটাও নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। তো একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি এই ইলেকট্রনটি গ্রহণ করবে, গ্রহণ করে উচ্চতর শক্তি স্তরে যাবে। যাওয়ার পর কিছুক্ষণ পর এই ইলেকট্রনগুলি আর এই শক্তি স্তরে থাকবে না। অর্থাৎ এটি যে পরিমাণ শক্তি শোষণ করবে, যে পরিমাণ শক্তি ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে
শোষণ করে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে, সেই একই পরিমাণ শক্তি ছেড়ে দিবে, বিকিরণ করবে। ওই বিকিরণ করার সময় যে শক্তিটি বিকিরণ করবে সেটিকেই আমরা আলোক বলবো। এটি হচ্ছে কোয়ান্টাম তথ্য অনুসারে আলোক বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে প্রথম খুলক, এটা দ্বিতীয় খুলক, এটা তৃতীয় খুলক। অর্থাৎ ইলেকট্রন দ্বিতীয় খুলক থেকে বাহির থেকে কোনো শক্তি প্রয়োগ করা হলে, বাহ্যিক কোনো শক্তি আসলে সেই শক্তিটা শোষণ করবে। শোষণ করে সেই ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে। যাওয়ার পরে এই ইলেকট্রনটি পরক্ষণেই যে পরিমাণ শক্তি শোষণ করবে সেই একই পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে সে পূর্বের শক্তি স্তরে আবার ফিরে আসবে। অর্থাৎ যে পরিমাণ শক্তি ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সময় একটা শক্তি বের হয়ে যাবে, ওই বের হওয়া শক্তিকেই বলবো আলো। সেটি আমাদের চোখে দর্শনের অনুভূতির সৃষ্টি করে। আশা করি আলোক সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছ। আলোক সম্পর্কিত 4টি তথ্য আছে, এইগুলির মধ্য থেকে 4টি তথ্য নিয়ে আলোচনা করা হয়, তাহলে আলোক সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। 1 নম্বরে হচ্ছে কণা তথ্য। এটা তোমরা সকলেই লক্ষ্য করো, কণা তথ্য। এটা সকলের পরিচিত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এটি দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে তরঙ্গ তথ্য। আলোক রশ্মি তরঙ্গ আকারে যাবে, তরঙ্গ তথ্য। এটা বিজ্ঞানী হাইজেনবার্গ এই তথ্যটি দিয়েছেন। 3 নম্বর হচ্ছে তাড়িৎচুম্বকীয় তথ্য। এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই তথ্যটি দিয়েছে। তারপরে সর্বশেষ হচ্ছে কোয়ান্টাম তথ্য। এটি দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক। অর্থাৎ কণা তথ্যে দেখানো হয়েছে আলোক রশ্মিকে কণা আকারে হিসেবে বিবেচনা করা হয়েছে। তরঙ্গ তথ্যে দেখানো হয়েছে আর তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ আলোক রশ্মি তরঙ্গ সৃষ্টি করে করে যাবে। আর তাড়িৎচুম্বকীয়, সংক্ষেপে একটু আমি বলে দিচ্ছি, খুব জটিলে আমরা আলোচনা করব না। তাড়িৎচুম্বকীয় তথ্য, তাড়িৎচুম্বকীয় তথ্যে বলা হচ্ছে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে তখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই 2 ক্ষেত্রের মাধ্যমে আলোক রশ্মি সৃষ্টি হয়। আর কোয়ান্টাম তথ্যে বলা হচ্ছে ওই যে লাস্ট যেটা আমি আলোচনা করেছিলাম, যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে, আবার ওই পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে নির্গত হয়ে পুনরায় আগের শক্তি স্তরে ফিরে আসবে। ওই ইলেকট্রনগুলি যখন নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গত করে তখন সেই শক্তিটি আলোর সৃষ্টি করে। আমাদের চোখের দৃষ্টিতে আমরা আলোক হিসাবে দেখতে পাই। এইভাবে 4টি তথ্য আলোক সংক্রান্ত বিষয়ে আমরা একটু সংক্ষেপে বললাম। এবার আমরা আলোক রশ্মি সংক্রান্ত বিষয়ে জানতে চাইব। আলোক রশ্মি সাধারণত কিভাবে যায়, আলোক রশ্মি কি, অর্থাৎ আলো যে পথ দিয়ে যাবে সেটাই হচ্ছে আলোক রশ্মি। খুব ভালো করে লক্ষ্য করো, আলোক রশ্মিগুলো অর্থাৎ আলোক সাধারণত সরল পথে গমন করে। তাহলে আলোক যে পথ দিয়ে বা যে রাস্তা দিয়ে যাবে সেটিকে বলা হয় আলোক রশ্মি। এবং যে দিক থেকে যাবে সেদিক থেকে এবং অন্য যেদিকে যাবে সেই দিকে একটা তীর চিহ্ন দিতে হয়। অর্থাৎ আলোক রশ্মির চলনের দিককে তীর চিহ্ন দ্বারা দেখানো হয়। অর্থাৎ আলোক রশ্মিটি এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে যাচ্ছে, কারণ তীর চিহ্ন এদিকেই ইন্ডিকেট করা হচ্ছে। বিষয়টি অবশ্যই শিক্ষার্থীরা বুঝতে পারবে। আর যদি এরকম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে আলোক রশ্মিটি ডান দিক থেকে বাম দিকে আসছে। আর যদি তীর চিহ্নটি এখানে থাকে তাহলে বুঝতে হবে আলোক রশ্মিটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ রশ্মি। এবার আমরা দেখব লক্ষ্য করো, এখানে আমরা দেখতে চাচ্ছি
আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এইগুলি আমরা একটু দেখব, কারণ আর না হলে আমরা বুঝতে পারবো না। এটা যদি একটি অস্বচ্ছ পদার্থ হয়, স্বচ্ছ না অস্বচ্ছ পদার্থ হয়, তাহলে আলোক রশ্মি কি করবে? এদিক থেকে আসবে, আসার পরে এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার একই মাধ্যমে ফিরে আসবে। এখন আরেকটি বৈশিষ্ট্য আলোক রশ্মির, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, আরেকটি ছবি আমি এখানে পাশে দিব। দেখো, আলোক রশ্মি এদিক থেকে আসছে, যেদিক থেকে আসছে, যেদিকে যাচ্ছে সেদিকে তীর চিহ্ন দেওয়া হচ্ছে। এবার আলোক রশ্মিটি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যেদিকে বের হয়ে যাচ্ছে এদিকে তীর চিহ্ন দেওয়া হচ্ছে। অর্থাৎ এইটা একটা বিভেদ তল, এটাও একটা বিভেদ তল, কিন্তু এই বিভেদ তলটা হচ্ছে অস্বচ্ছ, আর এটা হচ্ছে স্বচ্ছ। এটা ধরো এটা কাঁচ, আর এটা হচ্ছে বায়ু। তাহলে একটা স্বচ্ছ মাধ্যম কোনটা? এক মাধ্যম থেকে অন্য মাধ্যম যদি দেখা যায়, কম হলেও সামান্য হলেও দেখা যায়, তাহলে সেটা স্বচ্ছ। আর এক মাধ্যম থেকে অন্য মাধ্যম যখন দেখা যাবে না, তখন সেটাকে আমরা অস্বচ্ছ বা যেটার ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করবে না ধরে নেব। এখন আমরা যে জিনিসটি বুঝতে চাচ্ছি, আলোক রশ্মি যদি কোনো মাধ্যমে এসে পতিত হয়, তাহলে তিনটি ঘটনা ঘটে। কয়টি ঘটনা ঘটবে? তিনটি ঘটনা ঘটবে। অর্থাৎ আলোক রশ্মি যে কোনো জায়গায় এসে পতিত হওয়ার সাথে সাথে তিনটি ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? এক নম্বরে হচ্ছে কিছু পরিমাণে আলোক রশ্মি প্রতিফলিত হবে। দুই নম্বরে হচ্ছে কিছু পরিমাণে আলোক রশ্মি প্রতিসরিত হবে। তিন নম্বরে হচ্ছে কিছু পরিমাণে আলোক রশ্মি মাধ্যম শোষণ করে নেবে। শোষিত হবে। তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে। আলোক রশ্মি, খুব ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করো তোমরা, আলোক রশ্মি কোনো একটি মাধ্যমে এসে পতিত হলে সেখানে তিনটি ঘটনা ঘটবে। হয় আলোক রশ্মি প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে বা শোষিত হবে। এখন যে কাজটি সবচেয়ে বেশি হবে সেটির উপরই আমরা নামকরণ করব। যেমন এই মাধ্যমটা যেহেতু অস্বচ্ছ, এই ক্ষেত্রে আলোক রশ্মি আসার পরে কিছু পরিমাণে আলোক রশ্মি মাধ্যম শোষণ করে নেবে, অধিকাংশ আলোক রশ্মি বা বেশিরভাগ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসবে, একই মাধ্যমে ফিরে আসবে। আর এইটা যেহেতু স্বচ্ছ মাধ্যম, এটাও স্বচ্ছ এটাও স্বচ্ছ, তাহলে এই ক্ষেত্রে আলোক রশ্মি আসার পরে অধিকাংশ অর্থাৎ প্রায় সমস্ত আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যম ভেদ করে অন্য মাধ্যমে চলে যাবে। তখন সেটাকে বলবো আলোর প্রতিসরণ। আবার সর্বক্ষেত্রে মাধ্যম কিছু না কিছু পরিমাণে আলোক রশ্মি শোষণ করে নেবে, অতি সামান্য হলেও মাধ্যম কিছু পরিমাণে আলোক রশ্মি শোষণ করে নিবে। এখন আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, এটা হবে প্রতিসরণ আর এখানে হবে প্রতিফলন। অল্প কথা এই দুইটা জিনিস আমি একটু বোঝানোর চেষ্টা করব। এটা হবে প্রতিফলন আর এই ক্ষেত্রে হবে প্রতিসরণ। তোমার বইয়ে প্রতিসরণ সংক্রান্ত বিষয়ই বেশি লেখা হয়েছে, তারপরেও আমরা প্রতিফলনটা বুঝতে হবে, না বুঝলে প্রতিসরণটা ভালো বুঝবো না। প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি যখন কোনো মাধ্যমে এসে বাধাপ্রাপ্ত হয়ে, ওই মাধ্যম থেকে বাধা পাওয়ার পর ওই একই মাধ্যমে যখন ফিরে আসবে, তখন সেটাকে বলবো আলোর প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছ। আলোক রশ্মি অর্থাৎ সোর্স অফ লাইট থেকে, অর্থাৎ উৎস থেকে আলোক রশ্মি সৃষ্টি হয়ে কোনো একটি মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে ওই একই মাধ্যমে যখন ফিরে আসবে, তখন সেটাকে বলা হবে আলোর প্রতিফলন। আবার আলোক রশ্মি সোর্স অফ লাইট থেকে সৃষ্টি হয়ে কোনো একটি মাধ্যমে
একটি মাধ্যমে এসে পতিত হয়ে ওই মাধ্যম ভেদ করে অন্য আরেকটি মাধ্যমে যদি বের হয়ে চলে যায়, সেই ঘটনাটি হচ্ছে আলোর প্রতিসরণ। এবার বিভেদ তলের উপর যে লম্ব আঁকা হবে সেটির নাম হচ্ছে অবিলম্ব। এটি হচ্ছে অবিলম্ব, এটিকে আমরা অবিলম্ব বলবো। লম্ব। আচ্ছা, এটাকে যদি ও দেই, এটা এ, এটা এন, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এম, এম ড্যাশ দিলাম, আর এটাও এম, এটাকে এ বি দিয়ে দিলাম প্রথম চিত্রে। এটা হলো দ্বিতীয় চিত্রে, এটা প্রথম চিত্রে। আচ্ছা, এখানে এম দিলাম, এখানে এন দিয়ে দিলাম। তো এবার লক্ষ্য করো প্রথম চিত্রের জন্য, প্রথম চিত্রে কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে অবিলম্ব, এটা ও, কিউ দিয়ে দিলাম অবিলম্ব। দেখো দুইটা ছবির জন্য দুই রকম ব্যাখ্যা আমরা দিয়ে দিব। তাহলে এ ও হচ্ছে কি? আপতিত রশ্মি। প্রথম চিত্রে এম ও হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আশা করি তোমরা চিনতে পেরেছ। অর্থাৎ সোর্স অফ লাইট থেকে আলোক রশ্মি বিভেদ তলের যে বিন্দুতে এসে পতিত হবে, এই যে দূরত্বটি, এটির নাম হচ্ছে আপতিত রশ্মি। এটাকে কখনো লিখা যাবে না ও এম লিখা যাবে না, তোমরা খুব ভালো করে মনে রাখো। ও এম লিখা যাবে না, লিখতেই হবে এম ও লিখতে হবে, কারণ আলোক রশ্মিটি এম বিন্দু থেকে ও বিন্দুতে আসছে, এই জন্য লিখতে হবে এম ও, লিখতে হবে এম ও। এবং ও বিন্দু থেকে আলোক রশ্মিটি এবার কোন দিকে বের হয়ে যাচ্ছে? ও এন পথে বের হয়ে যাচ্ছে। তাহলে ও এন হচ্ছে কি? এটা ও এন হচ্ছে প্রতিফলিত রশ্মি। যেহেতু এখানে আপতিত হওয়ার পর বাধাপ্রাপ্ত হয়ে আবার একই মাধ্যমে ফিরে আসছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। এবার লক্ষ্য করো, কখনো এইটা লিখা যাবে না, এন ও লিখা যাবে না, লিখতে হবে ও এন, কারণ ও বিন্দু থেকে এটা বের হয়ে যাচ্ছে, এই জন্য লিখতে হবে ও এন। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই আপতিত রশ্মি অবিলম্ব যেটা ছিল, এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে আপাতন কোণ। তাহলে কি কোণ উৎপন্ন হবে? এম ও কিউ, এম ও কিউ হবে আপাতন কোণ, আপাতন কোণ, এটাকে বলা হবে আপাতন কোণ। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। লক্ষ্য করো, এটাকে কখনো এরকম লিখা যাবে না কিউ ও এম লিখা যাবে না, কেননা রশ্মিটি এদিক থেকে এসে এভাবে বের হয়ে যায় নাই, রশ্মিটি এসেছিল এদিক থেকে, এদিক থেকে এসেছে, এই জন্য লিখতে হবে এম ও কিউ। আর যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটা মাঝখানে লিখতে হয়, যেহেতু ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে সেটা মাঝখানে লিখলাম। এবার হচ্ছে প্রতিফলিত কোণ, অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়ার পর, বাধাপ্রাপ্ত হওয়ার পর আলোক রশ্মি কি করছে? এই দিকে ফিরে আসছে, একই মাধ্যমে ফিরে আসছে। তাহলে কি লিখতে হবে? আমি একটু মুছে ফেলি এই পর্যন্ত। লিখতে হবে কিউ ও এন, কারণ এটা লিখা যাবে না, এন ও কিউ কখনোই লিখা যাবে না। আমি এই কথাটা বারবার বলছি, আমাদের স্টুডেন্টরা এটাই সাধারণত ভুল করে থাকে। তাহলে লিখতে হবে কি? কিউ ও এন ইকুয়াল টু প্রতিফলিত কোণ, কোণ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে, আর এ বি হচ্ছে বিভেদ তল। এ বি হচ্ছে কি?
বিভেদ তল। আমরা আলোকবিদ্যা যখন পড়ব, এই বিষয়গুলি যদি সুস্পষ্টভাবে আমি চিনতে না পারি, তাহলে এই আলোকবিদ্যার যতগুলি ইকুয়েশন আছে, যত ধরনের গাণিতিক ব্যাখ্যা আছে, এগুলি লিখতে গেলে গণহারে আমাদের ভুল হবে। আশা করি তোমরা এই জিনিসগুলি যেন তোমাদের কাছে একদম পরিষ্কার থাকে। তাহলে এ বি হচ্ছে কি বিভেদ তল। এবার লক্ষ্য করো, ও কিউ হচ্ছে কি অবিলম্ব। ও কিউ হচ্ছে কি অবিলম্ব। এখন প্রশ্ন হচ্ছে, আলোক রশ্মি যদি অবিলম্ব বরাবর আসে তাহলে কি হবে? অর্থাৎ আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আসবে তাহলে একই পথ দিয়ে চলে যাবে। অর্থাৎ এখানে বিভেদ তলের সাথে বা অন্য কারোর সাথে কোনো কোণ উৎপন্ন করবে না। অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান এই ক্ষেত্রে কি হবে? শূন্য হবে। এই জন্য আলোক রশ্মি অবিলম্ব বরাবর আসলে একই পথ দিয়ে আবার ফিরে যাবে। এই জন্য চিহ্ন উভয় দিকে দিয়ে দিয়েছি। লক্ষ্য করেছি নিশ্চয়ই। তাহলে আমরা কি বুঝলাম? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপাতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে প্রতিফলন কোণ বলা হবে। আশা করি প্রতিফলনের বিষয়গুলি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা প্রতিসরণের বিষয়গুলিও লক্ষ্য করব। এখানে দেখো 2 নং চিত্রে এটা চিত্র 2 যদি হয় তাহলে এম ড্যাশ হচ্ছে বিভেদ তল। এম ড্যাশ হচ্ছে কি বিভেদ তল। আর ও এ হচ্ছে অবিলম্ব। এটাকে আমরা এ ড্যাশ দিয়ে দিলাম। ও এ অবিলম্ব। এ ও এ অথবা ও এ ড্যাশ পুরাটাই হচ্ছে অবিলম্ব। অর্থাৎ বিষয়টি এইভাবেও লিখতে পারি, এ ও এ ড্যাশ, এ ও এ ড্যাশ, এই পুরাটাই হচ্ছে কি অবিলম্ব। এবার হচ্ছে আপতিত রশ্মি কোনটা? এন ও হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ সোর্স অফ লাইট। এখান থেকে আলোক রশ্মি সৃষ্টি হয়ে, এখান থেকে উৎস থেকে আলোক রশ্মি এসে এই পথ দিয়ে বিভেদ তলে এসে পতিত হয়েছে অবিলম্বের বিন্দুতে। তাহলে এন ও হচ্ছে কি? এন ও হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা সহজেই বুঝতে পারবে, এটি হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। লক্ষ্য করো, এই রশ্মিটি আসার পর এটি আবার একই পথ দিয়ে একই মাধ্যমে ফিরে আসে নাই, সে মাধ্যম ভেদ করে অন্য মাধ্যমে চলে গেছে। অন্য মাধ্যমে যদি আলোক রশ্মি চলে যায় তাহলে সেটাকে প্রতিফলিত রশ্মি বলবো না, সেক্ষেত্রে বলবো আমরা প্রতিসরিত। যেহেতু প্রতিসরণ হয়ে গেছে, প্রতিসরণ মানে কি? এক মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য মাধ্যমে যদি চলে যায় তখন সেটাকে বলা হয় প্রতিসরণ। তো এখন দেখো, ও বিন্দু থেকে আলোক রশ্মি, এন বিন্দু থেকে আলোক রশ্মি এন ও পথে আপতিত হয়েছে, এবার ও পি পথে বের হয়ে গেছে। এই বের হওয়ার সময় যে রশ্মিটি কি হয়েছে? প্রতিফলন না প্রতিসরণ? প্রতিসরণ হয়েছে, মাধ্যম ভেদ করেছে। তাহলে ও পি কে আমরা কি বলবো? প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি। এখন কথা হচ্ছে, এবার এই অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করবে সেটির নাম হচ্ছে আপাতন কোণ। আগেই আমরা পড়েছি প্রতিফলনের ক্ষেত্রে। তাহলে কি লিখব? এন ও এ ইকুয়াল টু কি? আপাতন কোণ। আপাতন কোণ। তারপরে দেখো, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। তাহলে দেখো আমরা কি লিখব? পি ও এ লেখা যাবে না, কারণ এখান থেকে আলোক রশ্মি এদিকে আসে নাই। তাহলে আমাকে বলতে হবে এ ড্যাশ ও
পি, অর্থাৎ আলোক রশ্মি এদিক দিয়ে বের হয়ে গেছে। এই জন্য লিখতে হবে এ ড্যাশ ও পি। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। তাহলে লক্ষ্য করো, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কখনো সমান হবে না। আর আমরা যখন প্রতিফলন পড়েছিলাম, প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান ছিল, কিন্তু এই ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ কখনোই সমান হবে না। অর্থাৎ NOA is not equal to A dash OP, অর্থাৎ এই কোণ আর এই কোণ কখনো সমান হবে না, অর্থাৎ I is not equal to R। কিন্তু প্রতিফলনের ক্ষেত্রে I এবং R পরস্পর সমান হয়। এবার আলোক রশ্মি যদি একইভাবে অবিলম্ব বরাবর আসে, একই পথ দিয়ে চলে যাবে, অর্থাৎ এখানে আপাতন কোণ প্রতিফলন কোণ সৃষ্টি করবে না। আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান এই ক্ষেত্রে কি হবে? শূন্য হবে। তো আশা করি তোমরা হয়তোবা বুঝতে পেরেছ, প্রত্যেকটি রাশি ব্যাখ্যাও জানতে পেরেছ। এবার আমরা প্রতিসরণটা কিভাবে হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রতিসরণই পড়ো আর প্রতিফলনই পড়ো, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এবার আমরা প্রতিসরণ করব। প্রতিসরণ কি? লক্ষ্য করো, আলোক রশ্মি, এটা হচ্ছে এন ড্যাশ দিলাম, এটা এম ড্যাশ, এটা হচ্ছে বিবেদতল আর এটা হচ্ছে অবিলম্ব। এটা এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি আসলো, এসে এটাই এই দিকে চলে গেল, তাহলে এটা বি বিন্দু দিয়ে চলে গেল। এখন সংজ্ঞায়িত করতে গেলে, প্রতিসরণের সংজ্ঞায়িত করতে গেলে আমরা কি বলবো? আলোক রশ্মি অর্থাৎ এক জোড়া নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমে, এক জোড়া বলতে দুইটি, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, দুইটা মাধ্যম হইলে এক জোড়া বলবো আমরা। এক জোড়া স্বচ্ছ মাধ্যম থাকতে হবে, এটাও একটা স্বচ্ছ হইতে হবে, এই মাধ্যমটাও স্বচ্ছ হইতে হবে। মূল শর্ত হচ্ছে এক জোড়া স্বচ্ছ মাধ্যম হইতে হবে। এক জোড়া স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি এক মাধ্যম থেকে বিবেদতল ভেদ করে অন্য মাধ্যমে যখন যাবে, হয় অবিলম্ব থেকে দূরে সরে যাবে, যাওয়ার কথা ছিল কিন্তু এই দিক দিয়ে, সোজা পথে যদি যেত তাহলে এই দিক দিয়ে যেত, হয় অবিলম্ব থেকে দূরে সরে যাবে, না হয় অবিলম্বের দিকে বেঁকে আসবে। আলোক রশ্মির এরূপ ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ একটি স্বচ্ছ মাধ্যম থেকে অপর আরেকটি স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি যখন প্রবেশ করে, তখন কি হয়? হয় অবিলম্বের দিকে সরে আসে আলোক রশ্মিটি, না হয় অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর আলোক রশ্মির এরূপ ঘটনা ঘটলেই তখন সেটাকে আমরা বলবো কি? আলোর প্রতিসরণ। আর প্রতিসরণ বোঝার জন্য যতগুলো ব্যাখ্যা সেগুলি আমরা অল্পক্ষণ আগেই দিয়েছি। এটির নাম হচ্ছে তাহলে কি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটির নাম হচ্ছে আপাতন কোণ। এই ক্ষেত্রে এ ও এন হচ্ছে আপাতন কোণ। আবার এন ড্যাশ ও বি হচ্ছে প্রতিসরিত কোণ। এই ক্ষেত্রে দেখো, আপাতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড়। এন ড্যাশ ও বি ইজ গ্রেটার দেন এ ও এন। এখন কেন এরকম হয়েছে? তাহলে এটা কি মাধ্যম? এটা হচ্ছে গণমাধ্যম। আর এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কেন অবিলম্ব থেকে দূরে সরে যায়?
আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কেন অবিলম্ব থেকে দূরে সরে যায়? এটা থাকার কথা ছিল এই পর্যন্ত, কিন্তু এইটুকু জায়গা দূরে সরে গেছে। কেন চলে গেছে? আমরা সহজভাবে বলার চেষ্টা করি। গণমাধ্যমের অণুগুলো খুব নিকটে থাকে, কাছাকাছি থাকে। মাধ্যম যত ঘন হবে তার অণুগুলো খুব কাছাকাছি থাকবে, আর অণুগুলো যখন কাছাকাছি থাকে তখন আলোক রশ্মির গতি ততটা থাকতে পারে না। আর মাধ্যম যখন হালকা হয়ে যাবে তখন অণুগুলো খুব দূরে দূরে থাকবে। যখন অণুগুলো দূরে দূরে থাকবে তখন আলোক রশ্মি এখানে রিল্যাক্স ফিল করবে এবং তার গতি বেড়ে যাবে। মাধ্যমের ঘনত্বের জন্য এরূপ ঘটনাটি ঘটে থাকে। অর্থাৎ মাধ্যম যখন হালকা হয় তখন অতি সহজেই আলোক রশ্মি কী করতে পারে? তার শক্তি বেশি থাকার কারণে, মাধ্যমের তুলনায় শক্তি বেশি, তুলনামূলকভাবে এই অবস্থা থেকে এই অবস্থায় মাধ্যমের তুলনায় শক্তি বেশি হওয়ার কারণে সে অবিলম্ব থেকে দূরে সরে যেতে পারে, দূরে যেতে পারে। আর যদি মাধ্যম যদি আরও ঘন থাকে, মাধ্যম যদি ঘন থাকে তাহলে তো ঘনত্বর জন্য এটি দূরে যেতে পারবে না। অর্থাৎ মূল কারণ হচ্ছে মাধ্যম ঘন থাকলে আলোক রশ্মির বেগ বা গতি কমে যায়, আর মাধ্যম যখন হালকা হবে অর্থাৎ অণুগুলো দূরে দূরে অবস্থান করবে তখন আলোক রশ্মির গতি বা বেগ বেড়ে যাবে। একইভাবে যদি আমরা উল্টা চিত্রটা লক্ষ্য করি তাহলে আমরা কি বুঝলাম? গণমাধ্যম থেকে আলোক রশ্মি যখন হালকা কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। একই চিত্রটা যদি আমরা উল্টা করে দিই, হালকা মাধ্যম, আর এটা যদি গণমাধ্যম হয় তাহলে আলোক রশ্মি কি করবে? এখানে এন ড্যাশ দিলাম, এ এম ড্যাশ, এখান থেকে আসলো আলোক রশ্মি। আসার পরে এবার কোন দিক দিয়ে যাওয়ার কথা ছিল? সোজা পথে গেলে তো এইভাবে যাবে, কিন্তু এটা এই দিকে চলে আসছে। কারণটা কি? একটু বোঝার চেষ্টা করো। আলোক রশ্মি যখন গণমাধ্যমে ছিল তখন আলোক রশ্মি যখন হালকা মাধ্যমে ছিল তখন আলোক রশ্মির বেগ বা গতিটা বেশি ছিল। তারপর মাধ্যম চেঞ্জ করার পরে যখন আলোক রশ্মিটা ঘন মাধ্যমে এসে পড়ে গেল তখন আর আগের মতো রিল্যাক্সে দৌড়াতে পারছে না। অর্থাৎ আলোক রশ্মির বেগটি কিছুটা কমে যাবে। আলোক রশ্মির বেগ কি হবে? কমে যাবে, অর্থাৎ গতি কমে যাবে। কমে যাওয়ার কারণে তার যে কাঙ্ক্ষিত যাওয়ার যে পথ সেই পথ দিয়ে আর যেতে পারবে না, ফলে সেই ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ অবিলম্বের কাছে চলে আসবে। এই ক্ষেত্রে আপাতন কোণ কি হবে? এটা যদি বি হয় তাহলে লক্ষ্য করো আপাতন কোণ কি? এটা যদি ও দেই, এ ও এন হচ্ছে আপাতন কোণ, আর এন ড্যাশ ও বি হচ্ছে প্রতিসরিত কোণ। তাহলে এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে আপাতন কোণ ইজ গ্রেটার দেন এত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপাতন কোণ বড়, প্রতিসরিত কোণ বা প্রতিসরণ কোণ কি হবে? ছোট হয়ে যাবে। আশা করি বিষয়টি তোমাদের কাছে একদম স্পষ্ট হওয়ার কথা যে আলোক রশ্মি এক হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে যাবে তখন আপাতন কোণের মান বড় হবে, প্রতিসরণ কোণের মান ছোট হবে। আবার আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে উল্টাভাবে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আলোক রশ্মি গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন আলোক রশ্মির আপাতন কোণ ছোট হবে, প্রতিসরণ কোণ বড় হবে। এবার আমরা প্রতিসরণের সূত্রগুলো আমরা এই ব্যাখ্যা থেকে স্পষ্ট বুঝতে পারবো। আরেকটি ব্যাখ্যা যদি আমরা দেই তাহলে আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবো। এটা একটা কাজ ফলো ধরে নিলাম।
দেখো এইটা যদি একটা কাচ ফলক হয়, এখানে এ বি সি ডি একটি আয়তাকার কাচ ফলক, এখানে একটি অবিলম্ব আঁকলাম, আলোক রশ্মি এদিক থেকে আসলো, এটা হচ্ছে বায়ু আর এটা কাচ। তাহলে আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে, বায়ু মাধ্যমের তুলনায় কাচ মাধ্যমের ঘনত্ব অনেক বেশি, এই জন্য আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে কাচ মাধ্যমে এসে সেই পরিমাণ কোণ উৎপন্ন করতে পারবে না। যেহেতু মাধ্যম ঘন, এই জন্য আলোক রশ্মিটি অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, না গিয়ে এই দিকে চলে আসছে, অর্থাৎ আলোক রশ্মিটি অবিলম্বের দিকে সরে আসছে। এবার এখন যখন আলোক রশ্মিটি এখানে আরেকটি অবিলম্ব যদি আমি কল্পনা করি, দেখতে পাচ্ছ মনে হয়, এখানে যদি আরেকটি আলোক রশ্মি, এখানে যদি আরেকটি অবিলম্ব কল্পনা করি, তাহলে এই যে কোণ উৎপন্ন হবে, এটা তো কাচ। এখন কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোক রশ্মিটি বের হয়ে যাবে, কাচ মাধ্যম থেকে আলোক রশ্মিটি কী করবে, বায়ু মাধ্যমে বের হয়ে যাবে। যখন কাচ মাধ্যম থেকে আলোক রশ্মিটি বায়ু মাধ্যমে বের হবে, তখন কাচ যেহেতু ঘন, এটা হালকা, লিখিয়ে দিচ্ছি হালকা, এটা ঘন, আর এটাও কি হালকা, অর্থাৎ কাচের তুলনায় বায়ু হচ্ছে হালকা। তাহলে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে এবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটাকে যদি আমরা N1 আর এটাকে N1 ড্যাশ দিলাম, আর এটা N1 দিলাম, তাহলে এটাকে যদি আমরা P দিই, এটাকে Q দিই, আর এটাকে যদি R দিয়ে দিই, তাহলে কি হয়, এটা যদি O হয়। খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে প্রথম যে শর্তটি, সেটি হচ্ছে, দেখো দুইটি শর্ত এখানে এই ছবিতে দেখানো হয়েছে। একটি হচ্ছে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেল, তারপরে আলোক রশ্মি গণমাধ্যম থেকে পুনরায় হালকা মাধ্যমে প্রবেশ করলো, এবং হালকা মাধ্যম দুইটি হচ্ছে বায়ু। তাহলে হালকা মাধ্যম দুটি কিন্তু স্থির, একই জিনিস, অর্থাৎ এই ক্ষেত্রেও হালকা মাধ্যম বাতাস, এই ক্ষেত্রেও হালকা মাধ্যম বাতাস। তাহলে মাধ্যম দুটার ঘনমাত্রা একই, এবং মাঝখানের মাধ্যমটি হচ্ছে গণমাধ্যম এবং কাচ। এবার লক্ষ্য করো, এখানে যে আপাতন কোণ প্রথম অংশে, যখন আলো কোথায় গেল, আলো বায়ু হতে কাচে, বায়ু থেকে যখন আলোক রশ্মি কাছে যাবে, তখন কি আপাতন কোণ কি, PON, এটা হচ্ছে তার আপাতন কোণ, আর হচ্ছে OQN1 হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এই ক্ষেত্রে আপাতন কোণ কি বড়, প্রতিসরণ কোণ ছোট। এবার যদি আমরা দেখি, এবার আমরা কাছ থেকে এবার কি শিখতে চাচ্ছি, আচ্ছা মুখে বলে দিই, এখানে লিখলে পরে আবার এটা দেখা যায় কি না। আচ্ছা দেখো, কাছ থেকে বায়ুতে যখন আলোক রশ্মি যাবে,
এবার কাছ থেকে বায়ুতে যখন আলোক রশ্মি যাবে, অর্থাৎ ঘনবস্তু থেকে হালকা বস্তুতে যখন আলোক রশ্মি যাবে, তখন আপাতন কোণ কোনটা হবে? এবার আপাতন কোণ কি? ও কিউ এন ওয়ান, ও কিউ এন ওয়ান হচ্ছে আপাতন কোণ, তন কোণ। আর এন ওয়ান ড্যাশ কিউ আর হচ্ছে, দেখো এন ওয়ান ড্যাশ কিউ আর হচ্ছে প্রতিসরিত কোণ, প্রতিসরণ কোণ। এখানে লক্ষ্য করো, এই ক্ষেত্রে এই আপাতন কোণ প্রথম শর্তের আলো রশ্মি যখন বায়ু থেকে কাছে যাচ্ছে, ওই ক্ষেত্রে আপাতন কোণ আর কাছ থেকে বায়ুতে যাওয়ার সময় প্রতিসরণ কোণ পরস্পর সমান হবে। লক্ষ্য করছো কিনা? এইটা আর এইটা, এই দুইটি কোণ পরস্পর সমান হবে। আবার বায়ু থেকে কাছে যাওয়ার সময় প্রতিসরণ কোণ, এই যেটা, এই প্রতিসরণ কোণ আবার কাছ থেকে বায়ুতে আলোক রশ্মি যাওয়ার সময় আপাতন কোণ, এই যেটা আপাতন কোণ এইটা, এরা আবার একান্তর কোণ বলে পরস্পর সমান হবে। খুব ভালো করে বুঝতে পেরেছ নিশ্চয়? খুব ভালো করে লক্ষ্য করো, আমি আরেকবার বলছি। এই যে আপাতন কোণ, প্রথম শর্তের আপাতন কোণ এই যে এইটা, দ্বিতীয় শর্তের প্রতিসরণ কোণ পরস্পর সমান। আবার প্রথম শর্তের প্রতিসরণ কোণ এই যেটা আমি ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটাকে ক্রস চিহ্ন দিলাম। প্রথম শর্তের প্রতিসরণ কোণ দ্বিতীয় শর্তের আপাতন কোণ পরস্পর সমান। অর্থাৎ আশা করি দেখতে পাচ্ছ হয়তো, এই কোণ আর এই কোণ পরস্পর সমান, আর এই কোণ পরস্পর সমান। তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? পুরো অংশটাই মুছে ফেললাম, স্পষ্ট করে লিখে দেই। পি ও এন, পি ও এন ইকুয়াল টু এন ড্যাশ কিউ আর সমান, অর্থাৎ এইটার সমান। একইভাবে আমরা লিখতে পাচ্ছি এন ড্যাশ ও কিউ, এন ড্যাশ ও কিউ ইকুয়াল টু কি হবে বলো? আশা করি তোমরা জিনিসটা চিহ্নিত করতে পারছো। এন ড্যাশ ও কিউ ইকুয়াল টু হবে ও কিউ এন ওয়ান, ও কিউ এন ওয়ান। তাহলে এইটা ছিল আপাতন কোণ, এটা ছিল প্রতিসরণ কোণ। এইটাও ছিল আপাতন কোণ দ্বিতীয় চিত্রের জন্য, এটা ছিল দ্বিতীয় চিত্রের জন্য আপাতন কোণ, এটা ছিল প্রথম চিত্রের জন্য প্রতিসরণ কোণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এটা হচ্ছে আপাতন কোণ, লক্ষ্য করো, আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রথম চিত্রের আপাতন কোণ, দ্বিতীয় চিত্রের প্রতিসরণ কোণ, আর প্রথম চিত্রের প্রতিসরণ কোণ, দ্বিতীয় চিত্রের আপাতন কোণ। আমি যদি আরেকটু বাংলাতে লিখে দেই, জিনিসটি পরিষ্কার আরো বুঝতে পারবে। প্রথম চিত্রের আপাতন কোণ তন কোণ, দ্বিতীয় চিত্রের প্রতিসরণ কোণ। এবার হচ্ছে প্রথম চিত্রের প্রতিসরণ
কোণ দ্বিতীয় চিত্রের প্রথম চিত্রের প্রতিসরণ কোণ, দ্বিতীয় চিত্রের আপাতন কোণ, কোণ পরস্পর সমান। এই বিষয়গুলি তোমার যদি সুস্পষ্টভাবে জানা না থাকে তাহলে প্রতিসরণের অঙ্কও করতে পারবে না, কোনো বিষয়ের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না। আশা করি তোমরা হয়তো বা বুঝতে পেরেছ। এখানে আরেকটা কথা, প্রথম চিত্রের আপাতন কোণ অর্থাৎ প্রথম শর্তের প্রথম চিত্রের অংশের, এটা হচ্ছে প্রথম চিত্রের প্রথম অংশের, আর এটা হচ্ছে চিত্রের দ্বিতীয় অংশের। প্রথম অংশের আপাতন কোণ, দ্বিতীয় অংশের যে প্রতিসরণ কোণ, এই দুইটি কোণ যে পরস্পর সমান, এটি হচ্ছে অনুরূপ কোণ বলে, এরা অনুরূপ কোণ বলে। আর এই কোণ আর এই কোণ সমান হচ্ছে একান্তর কোণ বলে। দ্বিতীয় শর্তটি হচ্ছে একান্তর কোণ বলে। আশা করি তোমরা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এখন আমরা এই বিষয়ে আলোক রশ্মি সংক্রান্ত বিষয়ে মোটামুটি আলোচনা করেছি। আশা করি তোমরা বোঝার কথা যতটুকু বুঝতে পেরেছ, তার চেয়েও যদি কোনো অংশ না বুঝতে পারো তাহলে ওইখানে কমেন্ট বক্সে যদি তোমরা লিখে দাও, তারপরে পরবর্তী ক্লাসে হয়তো এগুলি নিয়ে আমি আরেকটু আলোকপাত করতে পারব, তাহলে আমি বুঝতে পারব। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে করোনার এই মহা দুর্যোগকালে সবাই সবার জন্য দোয়া করব, এই বলে আমি তোমাদের ক্লাসে ইতি টানলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।